পারিবারিক সূত্রে আমি প্রথম দিক দিয়ে একটু পাকিস্তানপন্থী ছিলাম। পশ্চিম পাকিস্তানে ছিলাম যুদ্ধ যখন শুরু হয় 71-এ সিয়ালকোটে প্রথম। যেহেতু আমি বললাম তো একটু পাকিস্তানপন্থী ছিলাম, পাকিস্তানিরা যেভাবে পূর্ব পাকিস্তানে যেসব ঘটনাবলী হচ্ছে ওইগুলা পাকিস্তানি পেপারে যা দেখতাম, পাকিস্তানি ভাষ্যে যা শুনতাম সেগুলোই বিশ্বাস করতাম প্রথম দিক দিয়ে। এবং আমিও চাইতাম যে পাকিস্তান টিকে থাকুক, পাকিস্তান শক্ত হোক, এরকম আমার একটা ইচ্ছা ছিল। আর ফ্র্যাঙ্কলি তাও তখনকার দিনে আমি পলিটিক্সও খুব একটা জড়িত ছিলাম না। নিজকে আমি একজন সৈনিক হিসাবেই ভাবতাম এবং সেনায় সৈনিক হিসাবে আমি নিজের কর্ম চালিয়ে যেতাম। এমনই সময় মে মাসের প্রথম দিকে মনে হয়, ও আরেকটা জিনিস হলো তখন কিন্তু পশ্চিম পাকিস্তানে কোনো বিদেশি পেপার টেপার আসা সব ব্যান ছিল। আর সঠিক খবর ইন্ডিয়ার ওসব নিউজ টিউজ বিবিসি নিউজে মাঝে মধ্যে যা ছিটে ফোটা খবর আসতো ওগুলো তাদের ব্যাখ্যা ছিল অন্যরকম, যেগুলা সব মিথ্যা বলতেছে। আমিও বললাম তো যেহেতু একটু পাকিস্তান বন্ধে ছিলাম আমি ওগুলো মোটামুটি বিশ্বাস করতাম। তখনই মে মাসের একদিন বিদেশ থেকে পাঠানো, গোপনে পাঠানো কিছু পেপার ক্লিপিং আমি পেলাম। সেই পেপার ক্লিপিং ছিল মানে নিউজ উইক, টাইমস, হেরাল্ড ট্রিবিউন, গার্ডিয়ান, এসব ইন্টারন্যাশনাল বিখ্যাত ইন্টারন্যাশনালের পেপার ক্লিপিং ছিল। তো ওগুলা পড়লাম। ওগুলার ভিতরে ছিল যে 25শে মার্চ থেকে বাংলাদেশে কি হয়েছে, হত্যাযজ্ঞ, যে অপারেশন সার্চ লাইটের মাধ্যমে পাকিস্তান মিলিটারি বাংলাদেশে কি করেছে, এগুলোর খবরগুলা আমি দেখলাম অনেকগুলা। পড়ে শুধু একবার না, আমি বারবার ওটা পড়লাম, বারবার পড়লাম, কারণ আমার মাথা খারাপ হয়ে গেছে পড়ে, যে আমি এতদিন পর্যন্ত কি বিশ্বাস করে আসছি, কি জেনে আসছি, আর এখানে কি সব লেখা। আর এসব ইন্টারন্যাশনাল নিউজগুলা পড়ে যে আমি এতদিন পর্যন্ত কি বিশ্বাস করে আসছি, কি জেনে আসছি, আর এখানে কি সব লেখা। আর এসব ইন্টারন্যাশনাল নিউজগুলা অবিশ্বাস করার কোনো মানে কারণ নাই, কারণ তারা মিথ্যা বলবে কেন। আরেকটা জিনিস হলো 25শে মার্চের আগে অবশ্য শুনেছি যে অনেক বিদেশি জার্নালিস্টদেরকে সরে যেতে বলছে বাংলাদেশ থেকে, তবু অনেকে ইন্টারনেট হোটেল ইন্টারকন্টিনেন্টালে ছিল এবং তারা এসব খবর টবর সংগ্রহ করে বিদেশে পাঠাইতে সম্ভব হয়েছে, তার মাধ্যমে তারা এসব জানতে পেরেছে। ওসব খবরগুলা পড়ে সত্যি বলতে কি আমার মাথা খারাপ হয়ে গেছে। আমি মানে মানে কয়েকদিন পর্যন্ত আমি ঘুমাতে পারি নাই। আমার মাথার মধ্যে তখন হচ্ছে আমি নিজেকে দীক্ষা দেওয়া শুরু করলাম যে এই পাকিস্তান এই পাকিস্তান সামরিক বাহিনী আমার দেশে আমার লোকজনের কাছে এমন কাণ্ড ঘটাইতেছে, আর আমি তাদের প্রতি লয়ালি অনুগত হিসাবে তাদের চাকরি করতেছি, তাদের এখানে থাকতেছি। আমি তখন যখনই চোখ বন্ধ করতাম, আমি কয়েকদিন পর্যন্ত ঘুমাইতেই পারিনি। চোখ বন্ধ করতাম, ওসব কাহিনী পড়ে মনে হতো আমার চোখের সামনে দিয়া লাশ ভাসতেছে, আমার চোখের সামনে সেসব হত্যাযজ্ঞের কাহিনী দেখতেছি। তারপরে মানে চোখ বন্ধ করলে মনে হয় যে মা বোনদের আহাজারি কান্নাকাটি আমি শুনতে পাইতেছি। কয়েকদিন পর্যন্ত আমার মাথার মধ্যে এরকম ছিল। তারপর আমি সিদ্ধান্ত নিলাম, তখন আমার একটা বিরাট পরিবর্তন আসে গেল, ঠিক সিদ্ধান্ত নিলাম যে আমি এই দেশে থাকতে পারি না। আরো চিন্তা করলাম যে বাংলাদেশে এসব যা হচ্ছে, আরো মুক্তিযুদ্ধ হচ্ছে, সংগ্রাম চলছে, আমি ধারণা নিয়ে এটা আমার বদ্ধ ধারণা হয়ে গেছে বাংলাদেশ একদিন হবে, ইটস ম্যাটার অফ টাইম। 1 বছর 2 বছর 10 বছর যতদিন হতে হয়ে যাবে। একটা বিপ্লব শুরু হলে সেই বিপ্লবটা বন্ধ করা যায় না, যা বাংলাদেশে হচ্ছে সেটা বিপ্লব চলতেছে। এখন যখন বাংলাদেশ হবে আমি দেশে যাব, আমার পরিবার হবে, তখন আমি কিন্তু ম্যারিড ছিলাম না, পরিবার হবে, আমার বাচ্চা কাচ্চা হবে। তখন একদিন তারা হয়তো যদি জিজ্ঞেস করে, দাদা বাবা তুমি 71-এ যুদ্ধের সময় তুমি একজন সেনাবাহিনীর মানে সদস্য ছিল, কি করছিল, তোমার কি রোল রোল ছিল, আমি কিভাবে বলবো? আমি কিছুতেই বলতে পারবো না তাদেরকে যে আমি পাকিস্তানিদের পক্ষে, পাকিস্তানের পক্ষে এই হত্যাযজ্ঞে বা এদের সহায়ক হিসাবে ছিলাম। এটা আমার পক্ষে বলা সম্ভব হবে না।
তাই আমি সিদ্ধান্ত নিলাম যে আমি এখানে থাকতে পারব না। আমাকে যেতে হবে। তো তারপরে কয়েকটা অ্যাটেম্প্ট নিয়েছি এবং আমার ইনফেক্ট আমি আগে কিন্তু এয়ার ফোর্স ক্যাডেট ছিলাম। কিছুটা প্লেন চালাতে বলতাম। তখন একটা উদ্ভট আইডিয়া ছিল যে আমি একটা প্লেন নিয়ে যদি চলে যেতে পারি এবং সেই উপলক্ষে আমি ডিগ্রোড, করাচিতে ডিগ্রোডও গেছিলাম। সেখানে প্লেন টেনের অবস্থান দেখে টেকে এমন একটা উদ্ভট ধরনের কল্পনা করছি যে আমি যদি গোপনে যাই প্লেন চলে উড়ে যেতে পারি। কিন্তু পরে ওসব দেখলাম এটা উদ্ভটই, ওটা সম্ভব না, চলে আসছি।